হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। তো বন্ধুরা, আজ শনিবার এবং ঘড়িতে কিন্তু রাত 10টা বেজে গেছে এবং আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি আরও একটা ভৌতিক ঘটনা শোনানোর জন্য। আজকের এপিসোডে তোমরা যে ভৌতিক ঘটনাটা শুনবে সেই ঘটনাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং এই ঘটনা তোমাদের হাড় হিম করে দেবে। তোমরা আজকের এই এপিসোডটাকে কানে হেডফোন লাগিয়ে এক মনে পুরো শেষ অবধি শুনতে থাকো। ঘটনা শুরু করার আগে আরও একটা কথা বলে দিই, তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা তোমরা যদি কারোর মুখ থেকে তার জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা শুনে থাকো, সেই ঘটনাও তোমরা আমাকে লিখে পাঠাতে পারো অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়াও ডেসক্রিপশন বক্সটাকে যদি তোমরা ওপেন করো, সেখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাবে, তোমরা সেখানে আমাকে মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যাই হোক, চট করে কানে হেডফোনটাকে লাগিয়ে নাও, আজকের এপিসোডটাকে লাইক করো, কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে অজানা সত্য, নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের এপিসোডটাকে। আর যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আর দেরি না করে শুরু করছি আজকের এপিসোডের ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন প্রিয়াংশু মোদক। সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি এবং তোমাকে আজ অনেক দিন বাদে একটা ঘটনা লিখে পাঠালাম। এর আগেও তোমাকে ঘটনা লিখে পাঠিয়েছি, তবে নিজের নামটা সেইবার আমি জানাইনি, তবে আজ নিজের নামটা জানাচ্ছি। আজ আমি আরও একটা ঘটনা তোমাকে লিখে পাঠালাম, আশা করছি এই ঘটনা তোমার অনেক ভালো লাগবে। ঘটনাটা আমি এক দাদার মুখ থেকে শুনেছি, যেমনটা শুনেছি তেমনটাই তোমাকে লিখে পাঠালাম। ঘড়িতে সময় রাত 12:14। রাস্তা মোটামুটি ফাঁকা, তেমন কোনো ঝানঝট নেই। নিজের প্রাইভেট কারের ড্রাইভিং সিটে বসে গুনগুনিয়ে ফুরফুরে মেজাজে মোটামুটি পূর্ণ গতিতে গাড়ি চালাচ্ছে অন্তিক। তার পাশের সিটে বসা অন্তিকের স্ত্রী জেরিন। বন্ধুর করা নিমন্ত্রণে অংশগ্রহণ করে এখন নিজের বাড়িতে যাওয়ার জন্য এই রাতে রওনা হয়েছে অন্তিক আর জেরিন। যদিও বন্ধু পাভেল এত রাতে বাড়ি যেতে বারবার নিষেধ করছিল, কিন্তু অন্তিক নাছোড়বান্দা, যতই হোক তাকে বাড়ি যেতেই হবে। নিজের বাড়ি ছাড়া তার নাকি ভালো ঘুম হয় না। আজ অনেক দিন পর সব বন্ধুরা একত্র হতে পেরেছে, অন্তিক, জেরিন, আরও কয়েকজন। সবাই খুবই কাছের বন্ধু। ভার্সিটি লাইফ একসঙ্গে শেষ করার পর সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে, এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। কারোর সঙ্গে কারোর দেখা করার সময় বা সুযোগ কিছুই থাকে না। শেষবার সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল অন্তিক আর জেরিনের বিয়েতে, তাও প্রায় 2 বছর আগে। তবে আজ পাভেল তার বাড়িতে সব বন্ধুদের দাওয়াত করেছে। খুব শিগগিরই পাভেল ভালো চাকরির জন্য আমেরিকায় পাড়ি জমাচ্ছে। সেই খুশিতেই এবং দেশ ছাড়ার আগে সব বন্ধুদের সঙ্গে দেখা করতে এই দাওয়াত দেয় সে। সারাদিন সব বন্ধুরা মিলে নানা গল্পগুজব, হাসি মজা, আড্ডায় মশগুল থেকে দুপুরে আর রাতের খাবার একসঙ্গে খেয়ে আনন্দ ভরা সময় কাটায়। দিন শেষে সব বন্ধুকে একে একে বিদায় দিয়ে অন্তিক আর জেরিনের বের হতে হয়ে যায় অনেকটাই দেরি। সারাদিনের নানা মজাদার ঘটনা নিয়ে আবারও গাড়িতে গল্প জুড়ে দেয় অন্তিক আর জেরিন। অন্তিক বলে, আজ অনেক ভালো একটা সময় কেটেছে,
কি বলো? কে জানে আবার কবে জীবনে এমন একটা ভালো দিন আসবে। তবে আমার কাছে আজ সব থেকে ভালো লেগেছে খাবারগুলো, বিশেষ করে রাতের ডিনারের জন্য করা ইলিশের ভাজা। আহা, কি বলবো, একেবারে অসাধারণ। আন্টির হাতের রান্না আসলেই অনেক সুস্বাদু। জেরিন বলে, তবে তুমি যাই বলো, আমার একটা বিষয় একদমই ভালো লাগেনি। তুমি ভাজা মাছগুলো নিয়ে আসতে পারতে না? অন্তিক বলল, আমি নিয়েছি? আরে ভালো জিনিসকে ভালো বলবো না? তুমি দেখলে না পাভেল কিভাবে বাটি ভরে দিয়ে দিল। আর বন্ধুর বাড়ি মানে নিজের বাড়ি, নিজের বাড়িতে আবার কিসের সংকোচ? জেরিন বলে, তাও এই রাতে তুমি ভাজা মাছগুলো নিয়ে আসতে পারতে না। অন্তিক বলে, আচ্ছা তা এই সমস্যা? জেরিন, আমাকে একটা কথা বলো তো, একই কথা বারবার বলতে তোমার কতটা ভালো লাগে? রাতের বেলা ভাজা মাছ, ভূত প্রেত মানে এইসব কুসংস্কার। রাতের বেলা ভাজা মাছ, ভূত প্রেত এইসব কুসংস্কার। তুমি এইসব কুসংস্কারে বিশ্বাস করো? আমি তো করি না। শোনো, এইসব কুসংস্কার নয়, এগুলো বিশ্বাস। আর তোমাকে তো বলে লাভ নেই, কারণ তুমি যেটা চোখে দেখবে না সেটা তো বিশ্বাসই করবে না। অন্তিক বলে, হ্যাঁ অবশ্যই, যা অদৃশ্য, যা আমি চোখে দেখি না, তা আমি কেন বিশ্বাস করব? যেদিন নিজের চোখে দেখব সেই দিনই বিশ্বাস করব। তুমি তো জানো আমি এইসব বিশ্বাস করি না, তাহলে কেন আমাকে বারবার বলছো এসব বলো তো? জেরিন বলে, আমার ভুল হয়েছে, আমার দোষ। আমি বোকা, কারণ আমি ভেবেছিলাম বারবার এসব বলে কোনো না কোনো দিন তোমাকে এইসবে বিশ্বাস করাতে পারবো, কিন্তু হয়তো আমার ধারণা ভুল ছিল। অন্তিক বলে, আচ্ছা বাবা ঠিক আছে, এই রাতে ভাজা ইলিশগুলো এনেছি, এর জন্যই তো যত সমস্যা। বাড়ি গিয়ে এই ভাজা মাছগুলো আমি একাই খাবো, তোমাকে খেতে দেব না। ভূতে ধরলেও আমাকে ধরবে, তোমাকে না। এবার খুশি? আর এমনিতেও যাই হোক, পেতনির কাছে তো ভূত আসবে না। কথাগুলো বলে অন্তিক জেরিনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। জেরিন কিছুটা বিরক্ত হয়ে অন্তিকের দিকে তাকালো। পাভেলের বাড়িতে ডিনারের জন্য ইলিশ মাছ ভাজা হয়েছিল, যার স্বাদ অন্তিকের কাছে অসাধারণ লেগেছে। তাই পাভেল যখন অন্তিককে বেঁচে যাওয়া ভাজা ইলিশগুলো নিতে সাধল, তখন অন্তিক একবারও মানা করেনি। এক সাধাতেই খুশি মনে হ্যাঁ করে দিয়েছে। যদিও জেরিন এতে নারাজ ছিল। সে বেশ কয়েকবার অন্তিককে নিষেধ করেছিল, তার কারণ এই রাতে ভাজা ইলিশ সঙ্গে নিলে কোনো বিপদ হতে পারে। কিন্তু অন্তিক যেহেতু অদৃশ্যের অস্তিত্বে বিশ্বাসী নয়, তাই সে জেরিনের কথায় পাত্তা না দিয়ে খুশি মনে বাটি ভরে ইলিশ মাছের ভাজা টুকরোগুলো নিয়ে নিয়েছে। এতক্ষণ সবকিছু ঠিক থাকলেও হঠাৎ কেন যেন জেরিনের কেমন অস্বস্তি হতে লাগলো। গাড়ির এসি চললেও কেমন একটা ভ্যাপসা গরমে জেরিন আর অন্তিক দুজনেই ঘামে ভিজে গেল। জেরিন এবার গাড়ির এসিটা পুরোপুরি বাড়িয়ে দেয়। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই সে গাড়ির জানলা খুলে দেয়। বাইরের বাতাসে সে কিছুটা স্বস্তি পেল। হঠাৎ করেই কারোর জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ তার কানে এলো, যেন কেউ খুব রাগান্বিত হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সেই গরম নিঃশ্বাস তাদের ঘাড়ের উপর পড়ছে। জেরিন আতঙ্কিত হয়ে অন্তিকের দিকে তাকালো। অন্তিক ভীষণ অবাক হয়ে বারবার লুকিং গ্লাসে পেছনে দেখার চেষ্টা করছে, তবে কিচ্ছু দেখতে পারছে না। জেরিন মনে সাহস নিয়ে পেছনে তাকালো, কিন্তু পেছনে
কেউ নেই, কিছুই নেই। সঙ্গে সঙ্গে সেই গরম নিঃশ্বাসের অনুভূতিটা বন্ধ হয়ে গেল। কিন্তু হঠাৎ বিকট শব্দে গাড়ির কাচের খোলা জানলাটা বন্ধ হয়ে গেল, আর গাড়ির ভেতরের লাইটগুলো নিজে থেকে জ্বলতে এবং নিভতে লাগলো। জেরিন প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্তিক জেরিনকে শান্ত করার জন্য বলে, আরে দাঁড়াও দাঁড়াও, হয়তো গাড়ির লাইটগুলোর সঙ্গে কোনো সমস্যা হয়েছে। তবে অন্তিকের বলা কথাগুলো জেরিনের কান অবধি পৌঁছায়নি। সে আতঙ্কিত হয়ে এক দৃষ্টিতে জ্বলতে এবং নিভতে থাকা লাইটগুলোর দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ করেই গাড়ির ওপরে কিছু পড়ার প্রচণ্ড শব্দ পাওয়া গেল। বিকট শব্দের সঙ্গে পুরো গাড়িটা নড়ে উঠল। মনে হচ্ছিল যেন এখনই রাস্তা থেকে ছিটকে পড়ে যাবে। বারবার কিছু একটা গাড়ির ওপর লাফাচ্ছে। অন্তিক গাড়ির গতি আরো বাড়িয়ে দিল। অন্তিক যে গতিতে গাড়ি চালাচ্ছে সেই গতিতে গাড়ির ওপর কোনো মানুষ বা প্রাণীর থাকা তো মুশকিল, আর লাফানো তো অসম্ভব। অন্তিক বারবার চিৎকার করে শাসাচ্ছে, তবে তার শাসানিতে কোনো কাজ হচ্ছে না। অনবরত কিছু একটা গাড়ির ওপর লাফিয়েই যাচ্ছে। প্রতিবার লাফানোর সঙ্গে সঙ্গে পুরো গাড়িটা কেঁপে উঠছে। মনে হচ্ছে এখনই রাস্তা থেকে ছিটকে পড়ে যাবে তারা। অন্তিকের হাত শক্ত করে ধরে রয়েছে জেরিন। তার মুখ থেকে বারবার একটাই কথা বেরোচ্ছে, বলেছিলাম ভাজা মাছগুলো না আনতে। তবে অন্তিকের সেই দিকে খেয়াল নেই। অন্তিকও ভীষণ ঘাবড়ে গেছে, কারণ সবসময় সবকিছুর যুক্তি দিয়ে বিচার করা অন্তিকের কাছে এখন যা ঘটেছে তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। অন্তিক তার সমস্ত মনোযোগ বহু কষ্টে গাড়ি চালানোর ওপর ধরে রেখেছে। গাড়ির সমস্ত নিয়ন্ত্রণ এখন অন্তিকের হাতে। বিন্দু মাত্র অন্যমনস্ক হলেই গাড়ি উল্টে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, এমনকি প্রাণনাশও হতে পারে। হঠাৎ করে গাড়ি চালাতে চালাতে তাদের গাড়ির সামনে সাদা কাপড়ে জড়ানো একটি অবয়ব চলে এলো। জেরিন চিৎকার করে অন্তিককে গাড়ির ব্রেক কষতে বলল, কিন্তু অন্তিক যে গতিতে গাড়ি চালাচ্ছে এখন হার্ড ব্রেক করলে গাড়ির নির্ঘাত উল্টে যাবে, ফলাফল মৃত্যু নিশ্চিত। তাই অন্তিক ব্রেক না কষে সেই অবয়বের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে হঠাৎ অপ্রস্তুত হয়ে গাড়ি অ্যাক্সেলেটারের ঘোরানোর নিয়ন্ত্রণ রাখতে না পারায় গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে তারা দুজনেই বেঁচে যায়। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বালির স্তূপে এসে ধাক্কা খায়। তবে জেরিন আর অন্তিক দুজনেই মাথায় বেশ ব্যথা পেয়েছে। অন্তিক কোনো মতে নিজেকে সামলে গাড়ি চালানো শুরু করে। অন্যদিকে জেরিন তখনও মাথা ভালোভাবে তুলতে পারছে না। কোনো মতে গাড়ি চালিয়ে বাড়ি এসে গাড়ির ভেতর থেকে খাবারের টিফিন ক্যারিয়ার আর অন্যান্য জিনিসপত্র ঘরে এনে টেবিলের ওপর রেখে দুজনেই বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জেরিন টেবিলের কাছে এসে খাবারের টিফিন ক্যারি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর জেরিন টেবিলের কাছে এসে খাবারের টিফিন ক্যারিটা খুলতেই আতঙ্কে চিৎকার করে অন্তিককে ডাক দেয়। অন্তিক সঙ্গে সঙ্গে দৌড়ে এলে জেরিন ভয় ভয় দৃষ্টিতে চোখ বড় বড় করে অন্তিকের দিকে তাকিয়ে কাপা হাতে আঙ্গুলের ইশারায় টেবিলে রাখা টিফিন কোটোটা দেখায়। অন্তিক দেখতে পেল টেবিলের ওপর রয়েছে 4টে বাটি। প্রথমটায় সাদা ভাত, দ্বিতীয়টায় ডিমের কারি, শেষ বাটিতে রয়েছে পায়েস, কিন্তু তৃতীয় বাটিতে নেই সেই মুখরোচক সুস্বাদু ইলিশ মাছের ভাজা। বাটিটা একেবারে খালি। দেখে মনে হচ্ছে কেউ চেটে পুটে খেয়েছে বাটিটা। অন্তিক তাও জেরিনকে শান্ত করার জন্য বলল,
মনের ভুলে তাদের মাছ দেওয়া হয়নি, বা তারা হয়তো ভুল করে অন্য বাটি নিয়ে এসেছে। জেরিন রাগে, ক্ষোভে, অভিমানে অন্তিকের দিকে বিরক্তি ভরা দৃষ্টিতে একবার তাকিয়ে কোনো কথা না বলে চুপচাপ রুমে এসে শুয়ে পড়ল। অন্যদিকে অন্তিক টেবিলের কাছে বসে এক দৃষ্টিতে খালি বাটির দিকে তাকিয়ে শুধু চিন্তা করছে। অন্তিক নিজেও জানে জেরিনের সামনে সে যে যুক্তি দাঁড় করিয়েছে তা একেবারে অযৌক্তিক। আসলে তারা বাটি আনতে ভুল করেনি, পাভেলও মাছ দিতে ভুল করেনি, আর এমনটাও নয় যে কেউ চুরি করে মাছের ভাজা টুকরোগুলো খেয়ে ফেলবে, কারণ বাটিটা তারা গাড়িতে রেখেছিল আর গাড়ি থেকে বের হয়নি। আর যদি কেউ চুরি করে খাবার খেত তাহলে সম্পূর্ণ খাবারটাই খেত, শুধু মাছের ভাজা টুকরোগুলো খেত না। সে সবই বুঝতে পারছে, কিন্তু অন্তিকের যুক্তিবাদী মন কোনো অদৃশ্যকে মানতে নারাজ। হঠাৎ অন্তিকের নজর যায় তার ফোনের স্ক্রিনে। পাভেল মেসেজ করেছে, দোস্ত, এত রাতে ইলিশ মাছের ভাজাটা না নিলেই হয়তো ভালো করতি। অন্তিক আর কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ল। তবে ঘুমানোর আগে পর্যন্ত তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, মাছের ভাজাগুলো কোথায় গেল? মাঝরাতে অন্তিকের ঘুম ভাঙে। সে দেখতে পায় পুরো ঘর কেমন যেন কুয়াশায় ছেয়ে গেছে। সেই সঙ্গে জ্যৈষ্ঠের গরমের এই রাতে মাঘের শীত অনুভব হচ্ছে, যেন শরীর এখনই ঠান্ডায় জমে যাবে। অন্তিকের দৃষ্টি গেল সামনের দিকে। অসময়ের কুয়াশার ঝাপসা ভেদ করে কেউ আসছে। খাটো মতো একটা লোক, শরীরে যেন শুধু হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু নেই। মুখটা কেমন যেন লম্বা, মাথায় কালো কুচকুচে চুল, কপাল ঢেকে চোখ অব্দি পৌঁছে গেছে। মুখ একদম ফ্যাকাশে, দেখে মনে হচ্ছে দেহে মাংসের সঙ্গে বোধহয় রক্তও নেই। লোকটা হাঁটু পর্যন্ত কালো আলখাল্লার মতো কিছু একটা পড়ে আছে এবং ডান হাতে একটা লাঠি। লোকটা অন্তিকের কাছে এগিয়ে এসে 3-4 হাত দূরে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে বাতাসে ভাসছে। অন্তিকের দিকে তাকিয়ে একগাল ম্লান হাসি দিয়ে বলল, কিরে, জানতে চেয়েছিলি না ভাজা মাছগুলো কে খেয়েছে? কথাটা বলেই মুহূর্তের মধ্যে লোকটা 3-4 হাত দূর থেকে লাফ দিয়ে অন্তিকের ওপর ঝাঁপিয়ে পড়ল। লোকটার রূপ বদলে গেল, লম্বা মুখ আরো লম্বা হয়ে গেল, শুকনো শরীর যেন আরো শুকিয়ে গেল, চোখ দুটো টেনিসের বলের মতো সাদা, গোল আর বড় হয়ে গেল। জিহ্বাটা একেবারে সাপের জিভের মতো। আধ হাত সেই জিভ দিয়ে লোকটা অন্তিকের মুখ চাটতে চেষ্টা করলো, আর লম্বা পায়ের ওপর ভর করে সে অন্তিকের বুকের ওপর বসে রয়েছে, আর লম্বা দুটো হাত দিয়ে অন্তিকের গলা চেপে ধরে রেখেছে। অন্তিক নিজেকে এই পিশাচের হাত থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সেই শক্তির সঙ্গে পেরে উঠছে না। অন্তিক তার গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। শত চেষ্টার পরেও নিজের শরীরকে কোনোভাবে নাড়াতে পারছে না। পিশাচের গা থেকে একটা বোটকা গন্ধ বেরোচ্ছে, যা নাকে গেলেই গলিয়ে বমি চলে আসছে। অন্তিকের নিঃশ্বাস ফুরিয়ে আসছে। অবশেষে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে অন্তিক সেই পিশাচের হাত থেকে নিজেকে ছাড়িয়ে এক ঝটকায় উঠে বসল। অন্তিকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, খুবই ক্লান্ত। অন্তিক তার পুরো ঘরে ভালো করে চোখ বোলালো। কোথাও কোনো কুয়াশা নেই, কিচ্ছু নেই, শুধু গা হিম করা শীতল হাওয়া। এতক্ষণ কি সে স্বপ্ন দেখছিল? সত্যি কি বিদঘুটের স্বপ্ন ছিল। এমন স্বপ্ন অন্তিক আর জীবনে আজ পর্যন্ত কোনো দিন দেখেনি। অন্তিকের পাশে জেরিন শান্তভাবে ঘুমিয়ে রয়েছে। অন্তিক খাট থেকে উঠে রান্নাঘরের দিকে যায়, এবং রান্নাঘরে যেতেই তার সারা শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। অন্তিক স্বপ্নে যেই লোকটাকে দেখেছিল সেই লোকটাই রান্নাঘরে বসে আছে। তার 2 পায়ের ওপর ভর দিয়ে বসে 2 হাতে একটা কাঁচা ইলিশ মাছ নিয়ে কামড়ে খাচ্ছে, সঙ্গে সেই বিশ্রী গন্ধ। অন্তিকের মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোতে থাকলো।
আর সেই অবয়ব অন্তিকের দিকে তাকিয়ে বলল, কিরে খাবি? অন্তিক এইসব আর সহ্য না করতে পারে সেখানেই জ্ঞান হারায়। অন্তিকের যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। পাশে জেরিন বসে রয়েছে, তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। অন্তিককে চোখ খুলতে দেখে জেরিনের কিছুটা স্বস্তি মেলে। জেরিন জানায়, কাল রাতে অন্তিকের চিৎকার শুনে সে দৌড়ে এসে দেখে অন্তিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। বারবার চেষ্টা করেও অন্তিকের জ্ঞান ফেরানো যাচ্ছিল না। জেরিন অন্তিককে জিজ্ঞেস করে যে কাল রাতে কি ঘটেছিল। অন্তিক জেরিনকে সবটা খুলে বলে এবং জেরিন সবটা শোনার পর অন্তিকের মাথায় হাত বুলিয়ে শান্ত করে তাকে বলে, কাল আমাদের সঙ্গে যা কিছু ঘটেছে তা মোটেও স্বাভাবিক কিছু ছিল না। অন্তিকের কথা শুনে জেরিনের চোখের কোণ থেকে নোনা জলে ভিজে গেল। আধুনিকতার এই যুগে অনেকেই তথাকথিত আধুনিক হয়ে বলে যে যেটা তারা চোখে দেখে না সেটা বিশ্বাস করে না। তবে জগতের সব সৃষ্টি কি শুধু চোখে দেখা যায়? সব রহস্যের পর্দা কি সবসময় ভেদ করা যায়? স্রষ্টার সৃষ্টিকে অবিশ্বাস করে তার উপর স্থাপন করা বিশ্বাসী কি সত্যি পূর্ণতা পায়? দাদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে পড়ে শুনিও। বেশ অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম এবং তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ঘটনাটি তোমাদের কেমন লাগলো। আশা করছি ঘটনাটা তোমাদের অনেক ভালো লেগেছে। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, চুমকি ঘোষ, টুম্পা সেন। কমেন্ট করেছেন গীতা গোস্বাম, আমাদের সঙ্গে রয়েছেন আদি বামিন। কমেন্ট করেছেন বিরাজ দাস। কমেন্ট করেছেন এমডি মঞ্জু, অনিক মাহমুদ। কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, আসিফ ইকবাল। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক দাস, কবিতা দাস, সৌরভ ঘোষ। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই আমাদের অজানা সত্যের সঙ্গে যুক্ত থাকো এবং এইভাবেই কমেন্ট করতে থাকো। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।